Hi all government job aspirants, welcome to my YouTube channel Gen Studies for Government Jobs। তো এখন আমরা ডিসকাস করছি 7000 জিকে ক্লাস নাম্বার 39, এটা রিভিশন ক্লাস নাম্বার 39। এর আগে আমরা টোটাল 38 ক্লাস করে নিয়েছি। আগের 38 ক্লাস যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে আমি প্লেলিস্ট দিয়ে রেখেছি। এবং এটা তোমাদের 1 থেকে 128 পর্যন্ত মক টেস্টের তোমাদের 39 নাম্বার ক্লাস হচ্ছে এখানে আমাদের। এবং এগুলো আমাদের আপকামিং ডাব্লিউবিএসআই, লেডি এসআই, ডাব্লিউবি কনস্টেবল, লেডি কনস্টেবল, প্রিলিমস প্লাস মেন্স, এক্সাইজ মেন্স, সামনে তোমাদের ডাব্লিউবিসিএস আছে, কলকাতা পুলিশ আউট হয়েছে। তো এই সমস্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসি পরীক্ষার জন্য এই ক্লাসগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তো পরীক্ষা দিতে যাওয়ার আগে এগুলো একটু পুরো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবে। আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি জয়েন করে নেবে। এবং তোমরা যারা ডাব্লিউবিএসআই এন্ড কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আলাদা একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে, মিশন ডাব্লিউবি 2021। এখানেও আমি অনেক পিডিএফ পোস্ট করেছি, তো সেগুলো অবশ্যই এখান থেকে ডাউনলোড করে খুব ভালোভাবে পড়াশোনা করবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ চাইলে তোমরা এগুলো জয়েন করে নিতে পারো। এবং যারা ডাব্লিউবি এসআই, লেডি এসআই, ডাব্লিউবি কনস্টেবল, প্রিলিমস প্লাস মেন্স এবং এক্সাইজ মেন্স কে প্রপার ভাবে টার্গেট করছো, সাথে তোমাদের কলকাতা পুলিশ, তো তোমাদের জন্য এই 1 থেকে 128 পর্যন্ত মক টেস্টে 7000 জিকে এর পিডিএফ অ্যাভেলেবেল আছে। এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবে। অথবা যারা অনলাইনে বাই করতে পারো না, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও বাই করে নিতে পারো। এবং তোমাদের ডাব্লিউবি এসআই অফ সিভিল ডিফেন্সের একটা এক্সাম হয়েছিল লাস্ট তোমাদের ফেব্রুয়ারি 2021-এ। সেখানে 35 কোশ্চেন কমন এসেছিল আউট অফ 50 কোশ্চেন। এবং তোমাদের ডাব্লিউবি কনস্টেবল মেন্স 2019 যেটা, সেটাতে 20 কোশ্চেন কমন এসেছিল আউট অফ 25 কোশ্চেন এই নোটটা থেকেই। তো পুরো পরীক্ষা দিতে যাওয়ার আগে কমপ্লিট করে যাবে, দেখবে তোমরাও প্রচুর কমন পেয়ে যাবে। আমাদের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, হজ্জাঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা কে? এই হিস্ট্রি বিভিন্ন প্রথম রাজা মানে প্রতিষ্ঠাতা এবং শেষ রাজাকে, এই ধরনের টপিক থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আমাদের এসে থাকে। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে হজ্জাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন বিম্বিসার। অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। এর সাথে মনে রাখবে জৈন সাহিত্যে বিম্বিসারকে সনিক নামে অভিহিত করা হয়েছে। তোমাদের পরীক্ষায় আসবে, দেখবে যে সনিক নামে কে পরিচিত, তো তোমরা অ্যান্সার করতে পারবে বিম্বিসার। এর সাথে মনে রাখবে বিম্বিসার 544 খ্রিস্টপূর্বাব্দে তোমাদের সিংহাসনে আরোহণ করেছিলেন। নেক্সট তোমরা মনে রাখবে বিম্বিসারের আমলেই মহাবীর এবং গৌতম বুদ্ধ মগধে নিজ নিজ ধর্মমত প্রচার করেছিলেন। তো এই এক্সট্রা ডিটেলস গুলো একটু ভালো করে পড়ে নেবে, দেখবে তোমাদের অনেকটা নলেজ ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। সেকেন্ড প্রশ্ন দেখো, আশাফাকুল্লাহ খান, চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল, রোশন সিং এবং রাজেন্দ্র লাহিড়ীর মতো বিপ্লবীরা সকলের কোনটির সাথে যুক্ত, মানে এগুলো কোন ঘটনার সাথে এই নামগুলো যুক্ত? তো এগুলো তোমাদের ন্যাশনাল মুভমেন্ট, হিস্ট্রি ন্যাশনাল মুভমেন্ট থেকে প্রশ্ন। তো এখানে আমাদের মনে রাখবে এখানে একটা অ্যান্সার হচ্ছে কাকুরি কনস্পিরেসি কেস বা কাকুরি ষড়যন্ত্র মামলা, যেটা সেটার সাথে সম্পর্কিত। কবে হয়েছিল? 1925 সালে। এর সাথে কিছু ঘটনা যেটা তোমাদের পরীক্ষায় আসবে, সবার প্রথম মনে রাখবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, এটার সাথে জড়িত হচ্ছেন সূর্য সেন এবং এটা কবে হয়েছিল? 1930 সালে। আলিপুর ষড়যন্ত্র মামলা, এর সাথে সম্পর্কিত হচ্ছেন অরবিন্দ ঘোষ, তিনি, এটা হয়েছিল কবে? 1908 সালে। দিল্লি ষড়যন্ত্র মামলা, এটার সাথে সম্পর্কিত হচ্ছেন রাসবিহারী বোস, তিনি, এবং এটা হয়েছিল তোমাদের 1912 সালে। কাকুরি ষড়যন্ত্র মামলা যেটা হচ্ছে এই প্রশ্ন, এটাতে কে কে মেন তোমাদের পরীক্ষায় বারবার এই দুটো নামই আসে, রামপ্রসাদ বিসমিল এবং আশাফাকুল্লাহ খান, ঘুরে ফিরে দুটোর মধ্যে একটা করে আসে তোমাদের পরীক্ষায়। এই সবগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কোনো না কোনো পরীক্ষায় এগুলো তোমাদের এসেছে। 1921 সালের মালাবারে মোপলা বিদ্রোহটি ছিল মুসলিম কৃষকদের রাবেলিয়ানের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো মনে রাখবে 1921 সালে যে মালাবারে মোপলা বিদ্রোহ হয়েছিল, সেটা হয়েছিল হিন্দু ভূমিদারীদের বিরুদ্ধে। এবার এটা একটু ডিটেলসে জানো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। তো মনে রাখবে মোপলা বিদ্রোহ ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের এবং তৎকালীন হিন্দুদের বিরুদ্ধে মুসলমান মোপলা সম্প্রদায়ের কৃষক সংগ্রাম, যা দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলের মাপিলা মুসলমান এবং মাপ্পিলা বিদ্রোহের মধ্যে পুরো 19 শতক ধরে এটা চলেছিল এবং 20 শতকের শুরুর দিকেও পর্যন্ত এটা চলেছিল। এবং এই বিদ্রোহের সূত্রপাত হয়েছিল কবে? 1921 সালে। তাহলে এই সালটাও তোমাদের ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে, মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল, তোমরা অ্যান্সার করে দিতে পারবে। রাওলাট আইন পাস হয়েছিল কোন সালে? রাওলাট আইন ইম্পর্টেন্ট একটা টপিক হিস্ট্রির, এখান থেকে প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসে। ডাব্লিউবিসিএস যারা দিচ্ছ তোমাদেরও দেখবে প্রিভিয়াস ইয়ার পড়লে দেখবে প্রশ্নটা এসেছে, ডাব্লিউপি এর জন্য ইম্পর্টেন্ট।
তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1919 সালে। 1919 সালে আরেকটা কি হয়েছিল, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, সেটাও কিন্তু তোমরা মনে রাখবে। তো রাওলাট আইনকে ব্ল্যাক বিলও বলা হয়, এটা মনে রাখবে, অনেকবার পরীক্ষায় এসছে যে ব্ল্যাক বিল বলা হয় কোন আইনকে, এটা কোন আইনকে বলা হয়, রাওলাট আইনকে। এবার দেখো অপশন এতে যেটা রয়েছে 1905 সাল। 1905 সালে কি হয়েছিল, বঙ্গভঙ্গ হয়েছিল, এটাও তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তো এটাও মনে রাখবে। মহাত্মা গান্ধী 1918 সালে গুজরাটের খেদা সত্যাগ্রহ চালু করেছিলেন কার জন্য? তো মহাত্মা গান্ধী তিনি 1918 সালে গুজরাটে খেদা সত্যাগ্রহ চালু করেছিলেন কৃষকদের জন্য, সেখানকার কৃষকদের জন্য। অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। এবার দেখো 1918 খ্রিস্টাব্দে গুজরাটের কয়রা বা খেদা জেলায় খরা হওয়ার দরুন, মানে সেখানে সেই বছর খরা হয়েছিল, সেই জন্য সেখানকে দুর্ভিক্ষ দেখা দেয় খরার ফলে। তো গান্ধীজি সেই খরা পীড়িত মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন তাদের জমির খাজনা বন্ধ রাখতে। তো ইংরেজরা জমির খাজনা নেবে বলেছিল, তো যেহেতু খরা হয়েছিল, কোনো তোমাদের জমির কোনো উৎপন্ন হয়নি ফসল, ফলে কি হয়, এই যে দুর্ভিক্ষর ফলে তাদের উপর অত্যাচার বেড়ে গেছিল। তো গান্ধীজি কি করেছিল, সেই খরা পীড়িত মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন এবং জমির খাজনার বন্ধ রাখতে বলেছিলেন ইংরেজদের। তার এই করদান বন্ধ আন্দোলন, তার প্রথম সহায় ছিল সর্দার বল্লভভাই প্যাটেল, মানে এই আন্দোলনে তার সাথে কে ছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল। এবং গান্ধীজির আন্দোলনের ফলে সরকার শেষ পর্যন্ত জমির খাজনা মকুব করে দেন। তো এইটা তোমরা পুরো ব্যাপারটা বুঝলে যে কি ঘটনাটা হয়েছিল। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল কবে, সালটা বলতে হবে। তো ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1866 সালে। এবং এখানে ডিটেলসটা মনে রাখবে, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ছিল দাদাভাই নওরোজির উদ্যোগে 1866 সালের 1 অক্টোবর লন্ডনে কিছু ভারতীয় ছাত্রদের দ্বারা প্রতিষ্ঠিত একটি সংগঠন। এইটি ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্বসূরি সংগঠনগুলির মধ্যে একটি। কে 1893 সালে হিন্দু ধর্ম সংরক্ষণ সভা প্রতিষ্ঠা করেছিলেন? হিন্দু ধর্ম সংরক্ষণ সভা কে প্রতিষ্ঠা করেছিলেন 1893 সালে? তো মনে রাখবে এটা প্রতিষ্ঠা করেছিলেন দামোদর চাপেকার এবং বালকৃষ্ণ চাপেকার, এরা দুই ভাই ছিলেন। তো এরা দুজন এই হিন্দু ধর্ম সংরক্ষণ সভা প্রতিষ্ঠা করেছিলেন। এবার এখানে মনে রাখবে 1893 সালে দুই ভাই দামোদর এবং বালকৃষ্ণ চাপেকার দ্বারা গঠিত হিন্দু ধর্ম সংরক্ষণ সভা ভারতের বিপ্লবী কর্মকাণ্ডের প্রক্রিয়া শুরু করে এবং শিবাজি এবং গণেশ উৎসবের জন্মদিন উদযাপনও শুরু হয় এদের দ্বারা। বন্দে মাতরম 1907 সালে প্রকাশিত নিবন্ধগুলির একটি সিরিজ ছিল কার? তো এই ডান সাইডে যে পত্রিকাটা দেখতে পাচ্ছ বন্দে মাতরম বা নিউজ পেপার, তো এটা কার দ্বারা শুরু করেছিল, এটা কে শুরু করেছিলেন? এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে উইকলি এডিশন, সাপ্তাহিক এটা। এবং এটা মনে রাখবে এটা হচ্ছে শ্রী অরবিন্দ ঘোষ, দেখো নিচে তার নামও লেখা রয়েছে, এখানে তার ফটো দেওয়া রয়েছে, তো এটা একটু দেখবে। নেক্সট চলে আসি 1893 সালে শিকাগোতে ধর্মীয় সংসদের ওয়ার্ল্ড পার্লামেন্টে কে হিন্দু ধর্মকে প্রশংসিত করেছিলেন, মানে হিন্দু ধর্মকে মান বাড়িয়েছিলেন? তো এটা আমরা প্রত্যেকেই পারবো, স্বামী বিবেকানন্দ। তো অপশন ডি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। 1875 সালে কলকাতায়, যেটা বর্তমানে কলকাতা বলা হয়, তো তখনকার কলকাতায় প্রতিষ্ঠিত ইন্ডিয়ান লীগের সাথে কার কার নাম যুক্ত ছিল? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা যারা বিশেষ করে এসআই দিচ্ছ তোমাদের একটু আসার চান্স সব থেকে বেশি। কনস্টেবলও আসবে, যেমন কনস্টেবল তোমাদের মেন্সও দিতে হবে, তো একবারই আমরা পড়াটা করে নিচ্ছি যাতে মেন্সের জন্য কনস্টেবলের বা এক্সাইজ মেন্স যারা দেবে তোমাদের আলাদাভাবে যেন না পড়তে হয়। তো এখানে দেখো এটা অ্যান্সার হচ্ছে 1875 সালে কলকাতায় প্রতিষ্ঠিত ইন্ডিয়ান লীগের সাথে যাদের নাম যুক্ত ছিল তারা হচ্ছেন শিশির কুমার ঘোষ এবং কালীমোহন দাস। অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। তো এখানে মনে রাখবে শিশির কুমার ঘোষ, কালীমোহন দাস, শম্ভুচন্দ্র মুখার্জি এবং যোগেশ চন্দ্র দত্ত কলকাতায় প্রতিষ্ঠিত ইন্ডিয়ান লীগের সাথে যুক্ত ছিলেন। এবং কিছু একটা এক্সামে এসেছিল এই প্রশ্নটা, সেখানে তোমাদের অপশনে ছিল শিশির কুমার ঘোষ এবং শম্ভুচন্দ্র মুখার্জি। তো এটাও নামগুলো সব তোমাকে মনে রাখতে হবে। দেখো এখানে কালীমোহন দাস দিয়েছে এবং অন্য একটা পরীক্ষায় এসেছিল শম্ভুচন্দ্র মুখার্জি। তো এই এরকম ভাবে ঘুরে ফিরে তোমাদের প্রশ্নগুলো তৈরি হয়, তো তোমাদের কিন্তু একদম ডিটেলসে পড়ে নিতে হবে। তাদোবা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা স্ট্যাটিক জিকে ন্যাশনাল পার্ক থেকে প্রশ্ন। তো তাদোবা জাতীয় উদ্যান এটা হচ্ছে মহারাষ্ট্রের চন্দ্রপুরে অবস্থিত। অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। এর সাথে মনে রাখবে মহারাষ্ট্রে আরেকটা রয়েছে যেটা হচ্ছে পেঞ্চ ন্যাশনাল পার্ক, এটাও অনেকবার পরীক্ষায় এসছে, তো এটাও তোমরা মনে রাখবে।
আপাতানিস উপজাতি লক্ষ্য করা যায় কোন রাজ্যে? আপাতানিস ট্রাইব এরা লক্ষ্য করা যায় কোন রাজ্যে? তো এটা মনে রাখবে, এটা লক্ষ্য করা যায় অরুণাচল প্রদেশে। অপশন ডি হচ্ছে আমাদের এখানে এটার অ্যান্সার। আন্তর্জাতিক জ্যোতিষবিজ্ঞান ইউনিয়ন বা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়? তোমাদের ডাব্লিউবি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখবে প্রত্যেকটা পরীক্ষায় হেডকোয়ার্টার থেকে প্রশ্ন এসছে। হেডকোয়ার্টারের একটা পিডিএফ আমি টেলিগ্রামে দিয়েও রেখেছি, তো সেখান থেকে তোমরা সেটা পড়ে নিতে পারো, তোমাদের খুব ইম্পর্টেন্ট। তো এখানে মনে রাখবে এটা হচ্ছে প্যারিস, ফ্রান্স। ফ্রান্সের প্যারিস শহরে এই হেডকোয়ার্টারটি অবস্থিত। অপশন ডি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। এবং দেখো এই যে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, এটা এস্টাবলিশ হয়েছিল 1919 সালে 28শে জুলাই। ভারতের সমস্ত পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে কোনটি বৃহত্তম? এই ভারতের নদ নদী প্লাস ওয়েস্ট বেঙ্গল নদ নদী, এই দুটো টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে পুলিশের পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। তোমরা যারা ডাব্লিউবিসিএস দিতে চললে তোমাদেরও কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে? নর্মদা নদী। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে পশ্চিম বাহিনী এই নদীটি মানে এই নর্মদা নদীটি 1312 কিলোমিটার পথ অতিক্রম করে গুজরাট রাজ্যের ভারুচ শহরে 30 কিলোমিটার পশ্চিমে আরব সাগরের খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। তাহলে যদি প্রশ্ন আসে নর্মদা নদী কোথায় পতিত হয়েছে, তো এটা পতিত হয়েছে খাম্বাত উপসাগরে। এবং মনে রাখবে তাপ্তি নদী, মাহি নদী সহ এই নদীটি ভারতের উপদ্বীপের তৃতীয় তথা বৃহত্তম পশ্চিম বাহিনী নদী। দেখো এখানে সব থেকে কি প্রশ্নটাই ছিল পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে কোনটি বৃহত্তম। তো এটা মনে রাখবে নর্মদা নদী হচ্ছে পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে বৃহত্তম। উমিয়াম বহুমুখী বিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? উমিয়াম বহুমুখী বিদ্যুৎ প্রকল্প, তো এটা অবস্থিত হচ্ছে মেঘালয়তে। অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। এর সাথে মনে রাখবে ডিবিসি নাম আমরা প্রত্যেকেই পড়েছি, দামোদর ভ্যালি কর্পোরেশন। তো এটা মনে রাখবে এটা হচ্ছে একটি ভারতীয় সরকারি সংস্থা যা ভারতের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যের দামোদর নদী এলাকায় কাজ করছে। এর সাথে আরেকটা জিনিস মনে রাখবে ভাকরা বাঁধ যেটা রয়েছে, ভাকরা ড্যাম, এটা হিমাচল প্রদেশে অবস্থিত। হিমাচল প্রদেশের বিলাসপুরে অবস্থিত এবং এটা শতদ্রু নদীর উপর একটা কংক্রিট গ্র্যাভিটি ড্যাম, কংক্রিট মধ্যাকর্ষণ বাঁধ বা কংক্রিট গ্র্যাভিটি ড্যাম। তো এই দুটো টপিক তোমরা মনে রাখবে, আগে কোন একটা পরীক্ষায় এসেছিল সেই জন্য এটা আমি তোমাদের এক্সট্রা ডিটেলসে অ্যাড করে দিয়েছি। কোন গ্রহটি ওয়াটারি প্ল্যানেট নামে পরিচিত? তো বিভিন্ন গ্রহ কি নামে পরিচিত এই টপিকটাও পড়বে, এখান থেকেও প্রশ্ন আসে। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে পৃথিবী। অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। এর সাথে মনে রাখবে পৃথিবীকে নীল গ্রহ বলা হয় এবং মঙ্গলকে কি বলা হয়? লাল গ্রহ। তো এগুলো একটু মনে রাখবে। সূর্য থেকে তাদের দূরত্ব অনুযায়ী নিচের কোনটি গ্রহ মানে কোন গ্রহটি মঙ্গল এবং ইউরেনাসের মধ্যে অবস্থিত? তো সূর্য থেকে দূরত্ব অনুযায়ী তুমি যদি গ্রহগুলোকে সাজাও, কোন গ্রহ দুটি মঙ্গল গ্রহ এবং ইউরেনিয়াস গ্রহর মিডিলে অবস্থিত, মাঝে অবস্থিত? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে বৃহস্পতি এবং শনি বা জুপিটার এবং স্যাটুরান, এই দুটো হচ্ছে মঙ্গল এবং ইউরেনাসের মাঝে অবস্থিত। মেসেঞ্জার নামক স্যাটেলাইটটি কোন গ্রহের অধ্যয়নের জন্য চালু করা হয়েছিল নাসা দ্বারা? তো নাসা মেসেঞ্জার নামক একটা স্যাটেলাইট চালু করেছিল, সেটা কোন গ্রহের অধ্যয়নের জন্য চালু হয়েছিল সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো এখানে মনে রাখবে এটা হচ্ছে বুধ গ্রহের তোমার অধ্যয়নের জন্য চালু করা হয়েছিল। ভারতে ধানের ক্ষেতগুলি কত বার্ষিক বৃষ্টিপাতের অঞ্চলে অবস্থিত? তো ভারতের যেসব ধানের ক্ষেত রয়েছে বা জমি রয়েছে সেগুলোতে বার্ষিক বৃষ্টিপাত কত হওয়া দরকার? প্রশ্নটা ঘুরিয়ে ফিরে এরকম ভাবে দাঁড়াচ্ছে। তো এগুলো কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো মনে রাখবে সেগুলো 100 সেন্টিমিটার বার্ষিক বৃষ্টিপাতের অঞ্চলে অবস্থিত। অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। এবার দেখো ভারতে ধান ক্ষেতের বার্ষিক বৃষ্টিপাত 100 সেন্টিমিটার এলাকায় অবস্থিত। পাঞ্জাব ও হরিয়ানা একটি গুরুত্বপূর্ণ ফসল হয়ে উঠেছে ধান। 100 সেন্টিমিটারের উপর বার্ষিক বৃষ্টিপাতের জন্য উচ্চ আর্দ্রতার প্রয়োজন। তো এই ডিটেলসটাও কিন্তু তোমরা মনে রাখবে। অক্টোবর এবং নভেম্বর মাসে ভারী বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে? অক্টোবর এবং নভেম্বর মাসে ভারী বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে? তো এটা মনে রাখবে এটা হয় করমণ্ডল উপকূলে। অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। এখানে ডিটেলসটা একটু দেখে নাও। অক্টোবর ও নভেম্বর মাসে মৌসুমি উত্তর ভারত থেকে পিছু হটে, মানে মৌসুমি বায়ু উত্তর ভারত থেকে পিছু হটে, যার অর্থ হলো বায়ুর ধরন সম্পূর্ণ বিপরীত। এবার দেখো এই উত্তর পূর্ব মৌসুমি বায়ু
বঙ্গোপসাগরের উপর দিয়ে অগ্রসর হওয়ার সময় তারা করমণ্ডল উপকূলে আঘাত হানে, যার ফলে কি হয়, এই করমণ্ডল অঞ্চলে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে। কখন হয়ে থাকে? অক্টোবর নভেম্বর মাসে। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে? অপশন সি। সংবিধানের 359 নম্বর ধারায় ভারতের রাষ্ট্রপতিকে অনুমোদন দেওয়া হয়েছে যে তিনি যে কোনো ব্যক্তির মৌলিক অধিকার প্রয়োগ যে কোনো আদালতে সরানোর অধিকার স্থগিত করতে পারবে। কখন কখন এটা করতে পারবে সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো মনে রাখবে এখানে এটা অ্যান্সার হচ্ছে একটি জাতীয় জরুরি অবস্থার সময়, ন্যাশনাল এমার্জেন্সির সময়। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তাও এখানে দেখো কি বলেছে, আন্ডার আর্টিকেল 359 359 নম্বর ধারা অনুযায়ী প্রেসিডেন্ট ইজ অথরাইজড টু সাসপেন্ড বাই অর্ডার দ্য রাইট টু মুভ এনি কোর্ট ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস, মানে মৌলিক অধিকার, ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থার সময়। দাস দ্য রেমেডিজ মেজার আর সাসপেন্ডেড অ্যান্ড নট দ্য ফান্ডামেন্টাল রাইটস। তো এই ডিটেলসটাও তোমরা একটু মনে রাখবে। 359 নম্বরও একটা ইম্পর্টেন্ট ধারা, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। হরিয়ানা, সিকিম, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড, এই চারটি ভারতীয় ইউনিয়নের পূর্ণ রাজ্য হিসাবে গঠনের সঠিক কালানুক্রমিক আদেশে সাজাও, মানে পরপর। এগুলো প্রথমে দেখো ইউনিয়ন টেরিটরি ছিল, পরবর্তীকালে এগুলো কি হয়, একটা সম্পূর্ণ ইউনিয়ন রাজ্য বা একটা স্টেটে পরিণত হয়। তো এই রাজ্যগুলো মানে হরিয়ানা, সিকিম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড কোন বছরে মানে একটা রাজ্যের মর্যাদা পেয়েছে সেটা তোমার কাছে জানতে চেয়েছে, এবং সেটাকে তোমাকে পরপর সাজাতে বলেছে, মানে কোনটা আগে হয়েছে, তারপরে কোনটা হয়েছে, তারপরে কোনটা হয়েছে, তারপরে কোনটা হয়েছে। তো এখানে কি অ্যান্সার হয়ে যাবে? এখানে অ্যান্সার হবে নাগাল্যান্ড, হরিয়ানা, সিকিম, অরুণাচল প্রদেশ। দেখো, নাগাল্যান্ড সম্পূর্ণ রাজ্যের স্বীকৃতি পায় 1 ডিসেম্বর 1963-তে। হরিয়ানা সম্পূর্ণ রাজ্যের স্বীকৃতি পায় 1 নভেম্বর 1966-এ। সিকিম সম্পূর্ণ রাজ্যের স্বীকৃতি পায় 16 মে 1975-এ। এবং অরুণাচল প্রদেশ সম্পূর্ণ রাজ্যে স্বীকৃতি পায় 20 ফেব্রুয়ারি 1987 সালে। তাহলে এই ডেট গুলো তোমাদের মনে রাখতে হবে, তোমাদের পরীক্ষায় আসার মতো একদম প্রশ্ন। লোকসভার স্পিকার কোনো সদস্যকে কথা বলা বন্ধ করতে এবং অন্য সদস্যকে কথা বলতে দিতে বলতে পারে। তো এই ঘটনাটাকে কি বলা হয়? তো লোকসভার স্পিকার তিনি যে কোনো সদস্যকে কথা বলা বন্ধ করতে বলতে পারেন, মানে কেউ সেখানে কথা বলছে তাকে বাদ দিয়ে, মানে তাকে বন্ধ করে অন্য এক সদস্যকে কথা বলতে দিতে পারে। তো এই ঘটনাটাকে কি বলে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো মনে রাখবে এই ঘটনাকে পড়ে ইয়েল্ডিং দ্য ফ্লোর। অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। ভারতীয় সংবিধানের কোন অংশটি এসসি, এসটি, ওবিসি এবং অ্যাংলো ইন্ডিয়ানদের বিশেষ বিধানগুলির সাথে সম্পর্কিত? প্রত্যেকে পারবে, একটু ভেবে চিন্তে অ্যান্সার করবে, তাহলে অ্যান্সার করতে পারবে। এবার দেখো এটা কোন পার্টে রয়েছে, কোন আর্টিকেল জানতে চাইনি, আর্টিকেল জানতে চাইলে আরেকটু কঠিন হয়ে যেত, কিন্তু এখানে জাস্ট জানতে চেয়েছে সেটা কোন পার্টে রয়েছে। তো মনে রাখবে এখানে এটা রয়েছে পার্ট 16-এ। এবং পার্ট 16 কত? আর্টিকেল 330 থেকে আর্টিকেল 342 পর্যন্ত। এর সাথে মনে রাখবে আমাদের সংবিধানের পার্ট 6 যেটা, সেখানে দ্য স্টেট সম্পর্কে বর্ণনা দেয়া রয়েছে। পার্ট তোমার তারপরে যেটা রয়েছে 16 সেখানে ট্রাইব্যুনালের কথা বর্ণিত রয়েছে, মানে 14A, পার্ট 14, এটা পার্ট 14A, এখানে একটু গ্যাপ হবে। তো এখানে ট্রাইব্যুনালের কথা বলা রয়েছে। পার্ট 16 যেটা, সেখানে স্পেশাল প্রভিন্স রিলেটিং টু সার্টেন ক্লাসেস। এই যে পার্ট 16 যেটা বললাম যে এসসি, এসসি, ওবিসি এবং অ্যাংলো ইন্ডিয়ান এই বিভিন্ন ক্লাসদের বিশেষ বিধানগুলি এইখানে বর্ণিত রয়েছে। এবং আরেকটা যেটা তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য পার্ট 17 যেটা রয়েছে, সেখানে বর্ণিত রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এবং এটা কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 343 থেকে 351 পর্যন্ত পার্ট 17 এর মধ্যে রয়েছে। এবং পার্ট 18 যেটা রয়েছে, সেখানে কি রয়েছে? এমার্জেন্সি প্রভিশন। এমার্জেন্সি প্রভিশন কোনটাকে বলছে? এমার্জেন্সি প্রভিশন হচ্ছে 352 নম্বর আর্টিকেল থেকে 360 নম্বর আর্টিকেল পর্যন্ত। সিকিমকে ভারতের পূর্ণাঙ্গ ইউনিয়ন রাজ্য করা হয়েছে কততম সংশোধনীর দ্বারা? কিছুক্ষণ আগে আমরা পড়লাম যে 1975 সালে সিকিম পূর্ণ ইউনিয়ন রাজ্যে পরিণত হয়েছে। এবার তোমার কাছে এখানে জানতে চেয়েছে যে সিকিম ভারতের যে পূর্ণাঙ্গ ইউনিয়ন রাজ্য হয়েছে সেটা আমাদের সংবিধানের কততম সংশোধনীর আইনের মাধ্যমে এটা হয়েছে সেটা জানতে চেয়েছে। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে আমাদের সংবিধানের 36তম সংবিধান সংশোধন আইন 1975 দ্বারা সিকিম ভারতের পূর্ণাঙ্গ ইউনিয়ন রাজ্যে পরিণত হয়েছে। এবার এখানে একটু এক্সট্রা ডিটেলস মনে রাখবে,
সিকিম রাজ্যে স্বীকৃত পায়, যেটা 16 মে 1975, কিছুক্ষণ আগে বললাম। এবার দেখো 35 নম্বর অপশন এতে যেটা রয়েছে, 35তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা রয়েছে 1975, সেখানে কি বলা রয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশন ফর দ্য ইনকর্পোরেশন অফ সিকিম ইনটু ইউনিয়ন অফ ইন্ডিয়া। তাহলে টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলা রয়েছে 35th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। 37তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা 37তম সাংবিধানিক সংশোধনী আইন, এখানে কি বলা রয়েছে, ফরমেশন অফ অরুণাচল প্রদেশ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো অরুণাচল প্রদেশের লেজিসলেটিভ অ্যাসেম্বলির তোমার গঠন, এটা হয়েছে তোমাদের 37তম তোমাদের সাংবিধানিক সংশোধনের মাধ্যমে, এটা মনে রাখবে। এর সাথে মনে রাখবে 38তম যে সাংবিধানিক সংশোধনী আইন রয়েছে বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে, সেখানে কি বলা রয়েছে, এনহ্যান্স মানে বাড়ানো দ্য পাওয়ার অফ প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর টু পাস অর্ডিন্যান্স। দেখো অর্ডিন্যান্স জারি করার জন্য রাষ্ট্রপতি এবং গভর্নরের ক্ষমতাকে বৃদ্ধি, এটা 38তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে বর্ণিত রয়েছে। এবং 36তম যেটা এখানে বললাম, এটার অ্যান্সার এখানে কি রয়েছে, ফরমেশন অফ সিকিম অ্যাজ এ স্টেট উইথ ইন দ্য ইন্ডিয়ান ইউনিয়ন। তো ভারতীয় ইন্ডিয়ান ইউনিয়নের একটা সম্পূর্ণ রাজ্য গঠন, সেটা কোন রাজ্য, সিকিম, এবং সেটা কত নম্বর, 36তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা 36তম সংবিধান সংশোধনী আইন 1975। তাহলে এইগুলো একদম ডিটেলস আমাদের পড়া হয়ে গেল প্রত্যেকটা, এবং প্রত্যেকটাই বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে একদম পড়ে যাবে। রাজ্যের নীতিমালার দিক নির্দেশক নীতিগুলি অন্তর্ভুক্ত রয়েছে কোন কোন অংশতে, আমাদের রাজ্য অংশ বা কোন পার্টে, রাজ্যের নীতিমালার দিক নির্দেশক নীতিগুলি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির কথা এখানে বলা রয়েছে। তো এটা আমাদের কত নম্বর পার্টে রয়েছে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো এটা মনে রাখবে, এবার এটা আমাদের পার্ট 4-এ রয়েছে। এবং এখানে ডিটেলসে মনে রাখবে আমাদের পার্ট 3, আমাদের সংবিধানের পার্ট 3-তে বর্ণিত রয়েছে ফান্ডামেন্টাল রাইটস মানে হচ্ছে মৌলিক অধিকার, এবং আমাদের মৌলিক অধিকার আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত। তোমাদের বারবার পড়িয়েছি, সেপারেট ভিডিও বানানো আছে ফান্ডামেন্টাল রাইটস এর, পড়ে যাবে, এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসে। এরপর দেখো আমাদের সংবিধানে যে পার্ট 4 রয়েছে, সেখানে বলা রয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা আমাদের সংবিধানের 36 নম্বর আর্টিকেল থেকে 51 নম্বর আর্টিকেল পর্যন্ত। আমাদের সংবিধানে যে পার্ট 4A রয়েছে, পার্ট 4A তে বলা রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস এর কথা, মৌলিক কর্তব্যের কথা, এবং এটা আমাদের আর্টিকেলের 51A আর্টিকেলে এটা বর্ণিত রয়েছে। এর সাথে মনে রাখবে পার্ট 5 অপশন এ তে যেটা রয়েছে দেখতে পাচ্ছ, তো পার্ট 5-এ বলা রয়েছে দা ইউনিয়নের কথা, এবং এটা আর্টিকেল 52 থেকে 151 পর্যন্ত এখানে সমস্ত ডিটেলস গুলো বর্ণিত রয়েছে। এবং পার্ট 6 যেটা এখানে কি বলা রয়েছে, দা স্টেট সম্পর্কে বর্ণিত রয়েছে, এবং এটা হচ্ছে 152 নম্বর আর্টিকেল থেকে 237 পর্যন্ত আর্টিকেল। তাহলে এইগুলো একটু ভালোভাবে পড়ে নেবে। নেক্সট চলে আসি, আর্থিক জরুরি ব্যবস্থা সংবিধানের কত নম্বর ধারায় বলা রয়েছে। আর্থিক জরুরি ব্যবস্থা, দেখো আমাদের 3 ধরনের জরুরি ব্যবস্থা হয়, এখানে তোমাদের ফিনান্সিয়াল এমার্জেন্সি যেটা, সেটার কথা জানতে চেয়েছে, কত নম্বর আর্টিকেলে রয়েছে। তো ফিনান্সিয়াল এমার্জেন্সি এটা আমাদের আর্টিকেলে 360 নম্বর ধারাতে বর্ণিত রয়েছে। অপশন বি হয়ে যাবে আমাদের এখানে এটার অ্যান্সার। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে নাগরিকদের যে কোনো অংশে তারা স্বতন্ত্র ভাষা, লিপি বা সংস্কৃতি সংরক্ষণের অধিকার থাকবে, এটা কত নম্বর আর্টিকেলে বর্ণিত রয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে। তো মনে রাখবে এটা বর্ণিত রয়েছে আর্টিকেল 29, অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। আর্টিকেল 21 21 নম্বর ধারায় কি বর্ণিত রয়েছে, জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার রক্ষা, এটা আর্টিকেল 21-এ বর্ণিত রয়েছে। ভারতীয় সংবিধানে রাজ্য নীতিমালার নির্দেশক নীতির ধারণা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো মনে রাখবে এটা তোমাদের আইরিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে, অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। এবার এখানে মনে রাখবে আইরিশ সংবিধান থেকে যে যে জিনিসগুলো নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে যে রাজ্য নীতিমালার নির্দেশক নীতি, তার সাথে মনে রাখবে রাজ্যসভায় সদস্যদের মনোনয়ন সেটাও নেওয়া হয়েছে আইরিশ সংবিধান থেকে, এবং রাষ্ট্রপতির যে নির্বাচন পদ্ধতি সেটাও নেওয়া হয়েছে আইরিশ সংবিধান থেকে। সংবিধান সংশোধন করার পদ্ধতিটি কোন ধারায় বলা রয়েছে, এইটা আমি তোমাদের অনেকবার পড়িয়েছি, কেউ যেন ভুল না হয়, সবাই সঠিক অ্যান্সার দেবে।
তো সংবিধান সংশোধন করার পদ্ধতি এটা বর্ণিত রয়েছে 368 নম্বর ধারাতে। অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। তো দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে ভারতীয় সংবিধানে সংশোধনের পদ্ধতি নেওয়া হয়েছে। এই যে 368 নম্বর ধারায় বর্ণিত রয়েছে সংবিধান সংশোধন, এটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। 1749 সাল থেকে 1754 সালের মধ্যে ব্রিটিশ এবং ফরাসিদের বাহিনীর মধ্যে যে লড়াই হয়েছিল সেই লড়াইটির নাম কি সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। 1749 থেকে 1754 পর্যন্ত। ওকে, যার একদম প্রপার ভাবে হিস্ট্রি পড়া আছে সেই একমাত্র অ্যান্সার করতে পারবে। তো এখানে দেখো দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ বা কর্ণাটিক যুদ্ধ বলা হয়, দ্বিতীয় কর্ণাটিক বা কর্ণাটিক যা বলবে, বা কর্ণাটকের যুদ্ধও বলা হয়। তো অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। এবার এখানে মনে রাখবে প্রথম যে কর্ণাটিক ওয়ার হয়েছিল বা প্রথম কর্ণাটকের যুদ্ধ যেটা হয়েছিল সেটা হয়েছিল 1746 থেকে 1748 পর্যন্ত। সেকেন্ড যেটা হয়েছিল সেটা হয়েছিল 1749 থেকে 1754, দেখো এখানে দেওয়া রয়েছে। এবং তৃতীয় যেটা হয়েছিল সেটা হয়েছিল 1756 থেকে 1763। তো ঘুরিয়ে ফিরে আসবে, তো সেগুলো অবশ্যই তোমরা একটু ভালোভাবে পড়লেই তাহলে এগুলো অ্যান্সার করে দিতে পারবে। ওকে, নেক্সট চলে আসি। একদিকে মারাঠা এবং অন্যদিকে আহমেদ শাহ আবদালির বাহিনীর মধ্যে কোন লড়াই হয়েছিল? এটা তো প্রত্যেকে অ্যান্সার করতেই হবে। প্রশ্নটা দেখো, দেখতে পাচ্ছ একটু ঘুরিয়ে দিয়েছি। অন্য সময় প্রশ্ন থাকে যে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, কিন্তু এখানে দেওয়া রয়েছে যে মারাঠা এবং আহমদ শাহ আবদালির মধ্যে কোন যুদ্ধ হয়েছিল। তো হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। কত সালে হয়েছিল? 1761 সালে। এবার মনে রাখবে পানিপথের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল 1526 সালে হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। জিতেছিল কে? বাবর জিতেছিল। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কবে? 1556 সালে। কাদের মধ্যে হয়েছিল? আকবর এবং হেমুর মধ্যে। জিতেছিল কে? সম্রাট আকবর। পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? কবে হয়েছিল? 1761 সালে। কাদের মধ্যে হয়েছিল? আফগান রাজা আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে। জিতেছিল কে? আফগান রাজা আহমদ শাহ আবদালি। নিম্নোক্ত কোন দলটি প্রথম একটিও টেস্ট ম্যাচ না খেলে ভারতকে আন্তর্জাতিক ম্যাচে হারিয়েছিল? এটা পুরনো স্ট্র্যাটেজিকে। ওকে, মানে সেই দলটি তখন পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ খেলেনি, কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে, টেস্ট ম্যাচ নয় আদার্স কোনো ওয়ানডে ম্যাচে ভারতকে হারিয়েছিল। তো সেই দলটি হলো কোনটি? কি হবে? অ্যান্সার হচ্ছে শ্রীলঙ্কা। অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। 400 মিটার দৌড়ে এশিয়ান গেমসে স্বর্ণজয়ী প্রথম ভারতীয় মহিলা কে? ভালোভাবে পড়বে। 400 মিটার দৌড়ে এশিয়ান গেমসে স্বর্ণজয়ী প্রথম ভারতীয় মহিলা, প্রথম ভারতীয় মহিলা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কমলজিৎ সন্ধু। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তিনি 400 মিটার দৌড়ে এশিয়ান গেমসে স্বর্ণজয়ী হয়েছিলেন, প্রথম ভারতীয় মহিলা। এর সাথে মনে রাখবে 18 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পলেমবঙ্গে 2018 সালের এশিয়ান গেমসে ভারত প্রতিযোগিতা করেছিল। তাহলে 2018 সালের এশিয়ান গেমস সেইটা হয়েছিল কোথায় হয়েছিল? ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পলেমবঙ্গে। এবার মনে রাখবে এই যে 2018 সালে যে এশিয়ান গেমস হয়েছিল সেটার উদ্বোধনকারী অনুষ্ঠানের পতাকা বহনকারী কে ছিলেন? নীরজ চোপড়া। নীরজ চোপড়া কোনটির সাথে সম্পর্কিত? জ্যাভলিন থ্রো। তিনি অলিম্পিক 2020-তে গোল্ড মেডেল পেয়েছেন। তো এই বছরে প্রত্যেক পরীক্ষায় নীরজ চোপড়া থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন তোমাদের থাকবে, তো এগুলো সব মনে রাখবে। এবং যেটা ক্লোজিং সেরেমনি যেটা 2018 এশিয়ান গেমসে, সেখানে পতাকা বহনকারী হচ্ছেন রানী রামপাল। রানী রামপালকে, তিনি ইন্ডিয়ান হকি টিমের ক্যাপ্টেন, মহিলা হকি টিমের ক্যাপ্টেন। অলিম্পিকে ব্যক্তিগত পদক জেতা প্রথম ভারতীয় কে? অলিম্পিকে ব্যক্তিগতভাবে পদক জেতা প্রথম ভারতীয় কে জানতে চাওয়া হয়েছে। এই প্রশ্নটি বহু পরীক্ষায় এসছে। তো মনে রাখবে অলিম্পিকে ব্যক্তিগত পদক জেতা প্রথম ভারতীয় হচ্ছেন কে ডি যাদব। অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার। তো মনে রাখবে কে ডি যাদবের ফুল ফর্ম হচ্ছে খাসাবা দাদা সাহেব যাদব। তিনি একজন ভারতীয় ক্রীড়াবিদ ছিলেন, তিনি একজন কুস্তিগির ছিলেন। এবং তার সাথে মনে রাখবে যিনি হেলসিঙ্কিতে 1952 সালের সামার অলিম্পিকে বা গ্রীষ্মকালীন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।
তিনি স্বাধীন ভারত থেকে প্রথম ক্রীড়াবিদ ছিলেন যিনি অলিম্পিকে ব্যক্তিগত পদক জিতেছিলেন। তাহলে এইগুলো সব ডিটেলস তোমাকে মনে রাখতে হবে। কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় উপাদান রেডিয়াম আবিষ্কার করেছেন? দেখো এটা ইনভেনশন অ্যান্ড ইনভেন্টর, এই টপিকটা থেকে এটা প্রশ্নটা দিয়েছি, টেলিগ্রামে পিডিএফ দেওয়া আছে, খুব ভালোভাবে পড়বে। ওকে, তোমাদের WBSN কনস্টেবল যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে নতুন, সেখানে পিডিএফটা তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবে, তো সেখান থেকে পড়বে। রেডিয়াম আবিষ্কার করেছেন কে? তো মনে রাখবে রেডিয়াম আবিষ্কার করেছেন মেরি কিউরি, অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার। নেক্সট চলে আসি, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তিনি কি আবিষ্কার করেছেন? তিনি আবিষ্কার করেছেন বাইফোকাল গ্লাসেস এবং লাইটনিং রড, এই দুটো আবিষ্কার করেছেন কে? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। জেমস ওয়াট কি আবিষ্কার করেছিলেন? এগুলোর মধ্যে কোনটি জেমস ওয়াট আবিষ্কার করেছেন? কি হবে অ্যান্সার? তো এখানে আমাদের অ্যান্সার মনে রাখবে রোটারি স্টিম ইঞ্জিন, রোটারি স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছেন জেমস ওয়াট। স্টিম বোট অপশন বি তে যেটা রয়েছে সেটা আবিষ্কার করেছেন রবার্ট ফুলটন। হট এয়ার বেলুন, গরম এয়ার বেলুন যেটা রয়েছে এটা ইংলিশে হট এয়ার বেলুন, এটা আবিষ্কার করেছেন জোসেফ এবং ইটিএন মন্টগলফিয়ার। নিচের কোনটি মুন্সি প্রেমচন্দের রচনা করেননি? লাস্ট পর্যন্ত পড়বে, তিনি কোনটা রচনা করেননি মুন্সি প্রেমচন্দ? কি হবে এখানে? আমাদের অ্যান্সার হচ্ছে দ্য গাইড, এই বইটি তিনি রচনা করেননি। দ্য গাইড এই বইটি কার লেখা? এটি হচ্ছে আর.কে. নারায়ণের লেখা। এন্টোমোলজি হলো বিজ্ঞান যা অধ্যয়ন করে, তো এগুলোর মধ্যে কোনটির অধ্যয়ন করাকে বলা হয় এন্টোমোলজি? তো এটা বলা হয় পতঙ্গ বা ইনসেক্ট যেটা রয়েছে, তো এদের সায়েন্টিফিক স্টাডিকে বলা হয় এন্টোমোলজি। এবং আরেকটা পরীক্ষায় বারবার আসে স্টাডি অফ ফসিলস, জীবাশ্মের উপর ভিত্তি করে পৃথিবীতে জীবনের ইতিহাস অধ্যয়ন হলো প্যালিওন্টোলজি, তো এটাও মনে রাখবে, এটাও অনেক পরীক্ষায় এসেছে। গরম পানি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? গরম পানি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? তো এটা অবস্থিত হচ্ছে ডিফু, আসামে, অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। বিসি রয় পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? বিসি রয় পুরস্কার দেওয়া হয় কোন ফিল্ডে? তো এটা মনে রাখবে, এটা দেওয়া হয় মেডিসিনের ফিল্ডে, ওষুধ বা মেডিসিন এই ক্যাটাগরিতে, অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। এবং মনে রাখবে সাংবাদিকতার উপর যে পুরস্কারগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড, সবার প্রথম মনে রাখবে এই পরীক্ষায় আসতে পারে যে রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড কোন ফিল্ডে দেওয়া হয়, তো তুমি কি বলবে? সাংবাদিকতার উপর দেওয়া হয়। ভরতেন্দু হরিশ্চন্দ্র অ্যাওয়ার্ড, এটাও দেওয়া হয় সাংবাদিকতার উপর। চামেলি দেবী জৈন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং ওমেন মিডিয়া পার্সন, তো এটাও কোনটার উপর দেওয়া হয়? এটাও দেওয়া হয় তোমাদের সাংবাদিকতার উপর। এবং তারপরে দেখো রামনাথ গোয়েঙ্কা এক্সেলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ড, এটাও দেওয়া হয় কোনটির উপর? তোমার সাংবাদিকতার উপর। তো এই ডিটেলস গুলো তোমরা একটু মনে রাখবে, তাহলে তোমাদের খুব তাড়াতাড়ি ভালোভাবে প্রিপারেশন হয়ে যাবে। শ্রী রাজীব গান্ধীর প্রথম মৃত্যুবার্ষিকী দিবসটি পালন করা হয় কোন দিবস হিসাবে? রাজীব গান্ধীর প্রথম মৃত্যুবার্ষিকী দিবসটি পালন করা হয় সন্ত্রাস বিরোধী দিবস হিসাবে, অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার। এবার দেখো প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী প্রত্যেক বছর 21শে মে সন্ত্রাস বিরোধী দিবস পালন করা হয়। 1991 সালে এই দিনটিতে তিনি তামিলনাড়ুর শ্রী পেরুম্বুদুরে কংগ্রেস দলের পক্ষে প্রচারণা চালানোর সময় সন্ত্রাসীদের হাতে তিনি নিহত হয়েছিলেন। জাতীয় নিউট্রিশন ইনস্টিটিউট অবস্থিত কোথায়? ন্যাশনাল নিউট্রিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো এটা অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদে, অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। এখানে মনে রাখবে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, এটা অবস্থিত হচ্ছে পশ্চিমবঙ্গের দার্জিলিং এ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ কমিউনিটি ডেভেলপমেন্ট, এটা অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদ, তেলেঙ্গানাতে। ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, এটা অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদ, তেলেঙ্গানাতে। তাহলে এইগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে, তো এগুলো একটু মনে রাখবে। বর্তমানে বিশ্বের কতগুলি দেশ ওপেকের সদস্য? এটা আগের একদিনও পড়িয়েছিলাম, তো আজ থেকে 2-3 মাস, 5-6 মাস বা 1 বছর পর যদি কেউ ভিডিওটি দেখো,
তাহলে অবশ্যই এটা তখন একটু গুগলে সার্চ করে নেবে, কারণ প্রায় এদের মেম্বার চেঞ্জ হতে থাকে, তো এই নাম্বারটা আপ ডাউন করতে থাকে। তো বর্তমানে আগস্ট 2021 পর্যন্ত ওপেকের সদস্য হচ্ছে 13টি দেশ। ওপেকের ফুল ফর্ম কি? অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এটা হচ্ছে ওপেকের ফুল ফর্ম। এবং ওপেকের হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়াতে। আইসিডিএস প্রকল্প চালুর সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কে? আগে পড়িয়েছি প্রশ্নটি আমি, বা এই রিলেটেড কোনো প্রশ্ন আমি পড়িয়েছি, তো অ্যান্সার করো। আইসিডিএস প্রকল্প চালুর সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। শাল হলো এক ধরনের, কেমন ধরনের গাছ? শাল গাছ কেমন ধরনের গাছ? তো শাল গাছ হচ্ছে পর্ণমোচী গাছ, অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। এবার দেখো পর্ণমোচী বৃক্ষের বনভূমি যেগুলো রয়েছে, ভারতের যেখানে বার্ষিক বৃষ্টিপাত 100 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটার, সেখানে পর্ণমোচী বৃক্ষের অরণ্য দেখতে পাওয়া যায়। এই সব বৃক্ষ তার পাতাগুলি নির্দিষ্ট সময়ে মোচন করে, মানে পুরো গাছের পাতা একদম ঝরে যায় এবং পাতাগুলি ঝরে যায় আবার নতুন পাতা জন্মায়। শাল, শিমুল, সেগুন, জারুল, মহুয়া, পলাশ, শিরীষ, বট, অশ্বত্থ, এগুলো সবই হচ্ছে তোমার পর্ণমোচী বৃক্ষের উদাহরণ। সংযুক্তা পাণিগ্রহী কোন ড্যান্সের সাথে সম্পর্কিত? সংযুক্তা পাণিগ্রহী তিনি কোন নৃত্যের সাথে যুক্ত? এখানে আমাদের অ্যান্সার হবে তিনি ওড়িশি ড্যান্স ফর্মের সাথে সম্পর্কিত, অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার। এবার দেখো মল্লিকা সারাভাই, তিনি কুচিপুড়ি এবং ভারতনাট্যম ড্যান্স ফর্মের সাথে যুক্ত। পণ্ডিত বিরজু মহারাজ, তিনি কথক ড্যান্স ফর্মের সাথে যুক্ত। তো এগুলো বারবার পরীক্ষায় এসছে, এগুলো একটু মনে রাখবে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? ভেবে চিন্তে অ্যান্সার দেবে, কনফিউজ হয়ে যাবে না। এখানে দেখো প্রথম ভারতীয় মহিলা জানতে চেয়েছে, তো ভারতীয় মহিলা যখন থাকবে তখন তোমার অ্যান্সার কি হবে? তখন তোমার অ্যান্সার হবে সরোজিনী নাইডু। এবার এখানে মনে রাখবে অ্যানি বেসান্ত তিনি ভারতীয় ছিলেন না, কিন্তু তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন। তিনি 1917 সালের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এবং প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু, তিনি 1925 সালের কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনকে লক্ষ্যরূপে ঘোষণা করেছিল? ভেবে চিন্তা অ্যান্সার দেবে। দুদিন আগেই আমি তোমাদের পড়িয়েছি প্রশ্নটি, যথাসম্ভব এটা বিশেষ পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এই প্রশ্নটি পূর্ণ স্বাধীনতার। তো এটা অ্যান্সার হচ্ছে লাহোর 1929। এবার এখানে মনে রাখবে 1929 সালে কংগ্রেস অধিবেশন লাহোরে অনুষ্ঠিত হয়েছিল, সেজন্য এটাকে লাহোর সেশন বলা হয়। পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতা রেজুলেশন নেওয়া হয়েছিল এই অধিবেশনে। পণ্ডিত জওহরলাল নেহেরু, তিনি রাবি নদীর তীরে ভারতীয় তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন। কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল? প্রত্যেকেই পারবে, একদম স্টার মার্ক প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল? তো এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস, অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার। এবার দেখো লর্ড কর্নওয়ালিসকে ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয় এই জন্য। লর্ড কর্নওয়ালিসের আমলে তৃতীয় মহীশূর বা ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল এবং শ্রীরঙ্গপত্তনমে চুক্তি স্বাক্ষর হয়েছিল এই কর্নওয়ালিসের আমলে, মানে কর্নওয়ালিসই করেছিলেন। কর্নওয়ালিস কোড 1793 সালে প্রবর্তিত হয়েছিল এবং বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত, পার্মানেন্ট সেটেলমেন্ট, এটাও কে করেছিলেন? লর্ড কর্নওয়ালিস। তো এই কর্নওয়ালিস থেকে এগুলোই ঘুরিয়ে ফিরে আসে, তো এই চারটে টপিক তোমরা মনে রাখবে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ 1944 খ্রিস্টাব্দে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতাপ্রাপ্ত ভূখণ্ড পুনর্নামকরণ হয়েছিল কি নামে? দেখো এই প্রশ্নটা তোমাদের কমন, এটা তোমাদের বললাম যেটা ডাব্লিউবিপি এসআই অফ সিভিল ডিফেন্সের যে এক্সামটা হয়েছিল সেখানে তোমাদের এসেছিল, কবে হয়েছিল? ফেব্রুয়ারি 2021-এ। এটা গ্র্যাজুয়েশন লেভেলে এক্সাম ছিল, তো অবশ্যই এগুলো সব পড়ে যাবে, তো দেখবে তোমরাও প্রচুর কমন পেয়ে যাবে। কি হবে বলো? প্রত্যেকেই পেরেছো শহীদ ও স্বরাজ দ্বীপ, অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে এস্টাবলিশ হয়েছিল?
তো মনে রাখবে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা এস্টাবলিশ হয়েছিল 1965 সালে। অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। তো টোটাল এতগুলোই প্রশ্ন ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও। এবং যারা WPSI, WP কনস্টেবল, এক্সাইজ মেন্স, কলকাতা পুলিশকে টার্গেট করছো, তোমাদের জন্য এই 1 থেকে 128 পর্যন্ত মক টেস্টে 7000 জিকে PDF অ্যাভেলেবেল। ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নাও, অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চাইলে এই নাম্বার আমাকে মেসেজ করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড নাইট, প্রত্যেকে ভালো থেকো এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো।